এ তো রীতিমতো এক আতঙ্ক, দুর্ভাবনা, টেনশন, মানে একেবারে হাই ব্লাড প্রেশার করার মতো রাজনীতির মাঠ এখন। মানে যে যেরকম পারে সে সেইভাবেই টেনশন ছড়াচ্ছে। এই একে মেরে ফেলা হয়েছে, তারপর তাকে মেরা হবে, সিরিয়ালি এখন এ আছে এবং সিরিয়াল লিস্ট কে করেছে, মানে এগুলো সব যেন তাদের মুখস্থ। আমি এর আগে আলোচনাতেও আপনাদেরকে বলেছি যে এখন এই এক হাদির উপরে যে হামলা হয়েছে, এই হামলাটা নিয়ে মানে কে কে দায়ী হলো না। বিএনপি জামাতকে দায়ী করলো, জামাত বিএনপিকে দায়ী করলো। তারপরে আবার একটা বড় একটা অংশ মিলে যে নাহিদ ইসলাম, রাশেদ খান, তারা সহ আওয়ামী লীগকে দায়ী করলো। আবার মোটামুটি সোশ্যাল মিডিয়ায় বট বাহিনী মিলে ইন্ডিয়ান রকে দায়ী করলো। এক হাদিকে কয়জন মিলে টার্গেট করেছে আমার বলেন দেখি? জামাত, বিএনপি, ইন্ডিয়া র, শেখ হাসিনা, আওয়ামী লীগ, সবার টার্গেট হাদি। মানে এরকম একটা করে না, এটারে আরো তদন্তটাকে আরো এলোমেলো করে দেওয়ার একটা নিশ্চিত উপক্রম। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে রাশেদ খান তিনি এর আগে তো একবার ওই যে 50 জন টার্গেটেড প্রার্থী এটা বলে একটা হুলস্থুল করলেন, তারপরে তিনি বললেন যে হাদি টার্গেট ছিল, এটা তারা জানতেন। হাদির সঙ্গে রাজনীতি করা তার কর্মী, র্যাবের সাবেক কর্মকর্তা বা র্যাব সদস্য পরিচয় দিয়ে একজন বলল, তারা বহুবার শুনেছে হাদি টার্গেটেড। তো এগুলো শুনে পকেটে নিয়ে ঘরে বসেছিলেন কেন? বালিশের নিচে নিয়ে ঘুমিয়েছিলেন কেন? এগুলো আইন শৃঙ্খলা রক্ষা কাহিনীকে যথাসময়ে বলেন না কেন? সেটা তো প্রয়োজন ছিল। আচ্ছা, যদি বলে থাকেন তাহলে কে ব্যবস্থা নিল না? এখন এমন একটা আতঙ্কের সিচুয়েশন, যা যা স্টেপ নেওয়া হচ্ছে, আপনার ধরেন এই যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা সমস্ত কমিশনারদের সিকিউরিটি চেয়েছে। প্রত্যেকটা জিনিস একটা পিনিক তোলা আর কি, মানে আরো আতঙ্কটার জায়গায় তোলা। তারপরে আপনার এর আগেই তো বিচারকদের জন্য, জজ সাহেবদের জন্য ওই যে যারা বার অ্যাসোসিয়েশনের মানুষজন যারা, তারা আপনার জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এই টাইপের একটা সংগঠন, তারা নিজেরা মিলে মানে জজ সাহেবদের যে সংগঠন, তারা দাবি তুলেছিল জজ সাহেবদের, বিচারপতিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা আরো এক ধাপ বাড়ায় দিয়ে তিনি বললেন যে প্রার্থী যারা তাদেরকে আপনার আর্মসের লাইসেন্স দেওয়া হবে। মানে পুলিশ তাহলে পারছে না। আচ্ছা, আরেকটা কাহিনী ঘটেছে, আমি আপনাদেরকে সংক্ষেপে বলি। এখানে এটা হলো রাজশাহী ইউনিভার্সিটির আপনার রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, তাকে ছাত্রলীগের সেক্রেটারি ফেসবুকে মোটামুটি একদম স্টেট কাট হুমকি দিয়ে বসছে। তারে মানে একদম হুমকি স্টাইল কি বলতেছে কি যে বাবা তুমি সিকিউরিটি আরো বাড়াও, ছোট ভাই আরো শেল্টার নিয়ে চলো, এরকম আর কি। মানে বলার ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে তুমি তোমার সিকিউরিটি আরো বাড়ায় চলতে হবে, ওই 80cc মোটরসাইকেল দিয়ে একা একা ঘুরে বেড়াও, এরকম ঘুরলে চলবে না। এটার মধ্যে আবার ছাত্রলীগের প্রেসিডেন্ট আবার তাল দিছে যে এই রাকসুর জিএস রে আরো বাঁচায় রাখো কিছুদিন, তার সাথে আমাদের হিসাব নিকাশ আছে। মানে এটা রসালো ফেসবুক স্ট্যাটাস। এইটার আবার জবাব দিয়েছে আম্মার সেও বলছে যে হাদি যেভাবে গেছে জান্নার মালিক আল্লাহ। মানে যত সেন্সেশন ছড়ানো যায় দেশের রাজনীতির মধ্যে, তার উপর দিয়ে খালি সিরিয়াল কে, এর পরের টার্গেট কে, টার্গেট আমি না আপনি, এই টাইপের আলাপ আলোচনা সারা দেশের মধ্যে একটা উন্মাতাল পরিস্থিতি। রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীরা সিকিউরিটি কার কাছে যাবে? এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি বলে যে নেন আপনাদের পিস্তল দিয়ে দিচ্ছি, তা আরেক বোঝা। আপনার পিস্তল আর বন্দুক নিয়ে চলা, এটা আরেক মুসিবত। দেখেন তো দেখি যেভাবে হাদির উপরে কাজটা করা হয়েছে, হাদির কোমরে যদি 10টা পিস্তলও থাকতো, হাদি কি সুযোগ পাইতো সেটা ব্যবহার করার? মানে সিকিউরিটি কি এইভাবে নিশ্চিত করা যায়? যার এই ধরনের টার্গেট কিলিংয়ে কি এইভাবে সিকিউরিটি হয়? এর সাথে AK-47 রাইফেল থাকলেও হাদির পক্ষে নিজেকে নিজে সিকিউর করা সম্ভব ছিল না। বরঞ্চ নাকের ঢোকা দিয়ে ঢাকার শহরের দিনে দুপুরে এই কাণ্ড ঘটায় এই দুইজন পুরো ভেনিশ হওয়ার মতো উধাও দুইটা লোক। তাদেরকে 48 ঘন্টা পার হইলেও শেষ খবর পর্যন্ত তাদেরকে পাওয়া যায়নি। দুইজনকে অ্যারেস্টের খবর পাওয়া গেছে। মোটরসাইকেল ওলারে চিহ্নিত, মানে মোটরসাইকেলের মালিক যে, তারে চিহ্নিত করা হয়েছে বলে বলেছে যে র্যাব ধরে পল্টন থানায় দিচ্ছে। সেখানে ওই লোক দাবি করছে আমি মোটরসাইকেল আগে বেচা দিচ্ছিলাম। এইসব কিছু ঘটনা সামনে আসছে, কিন্তু পুরো দেশে একটা আতঙ্ক, একটা সিচুয়েশন, রাজনীতি কি হবে এবং পেছন থেকে একটা অশরীরী শক্তি খোঁজা। মনে হচ্ছে কোন এক শক্তি দেশের মধ্যে একটা মানে তাক করে ঘুরতেছে যে এখন এটা খাইছি তো পরে ওইটারে খাবো, এরকম একটা সিচুয়েশন।
তারাই নিজেরা বলে, যারা দেশের মধ্যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আপনি যখন আবার ধরেন আলোচনায় বসবেন এদের সাথে, এই লোকগুলোর সাথে, বলবেন না এই ডক্টর ইউনূস তো সাংঘাতিক সফল স্বরাষ্ট্র উপদেষ্টা, খুব সবল, দেশের আইন শৃঙ্খলা ভালো আছে। ঢাকা শহরে আমি কয়েকটা এলাকার নাম আপনাদেরকে বলি। মোহাম্মদপুর এলাকার শুনলেই, আমি তো বললাম যে আমার এক বন্ধু চিটাং থেকে আসছিল, ভাই আপনি মোহাম্মদপুর দিয়ে আমার অ্যাপয়েন্টমেন্ট দিন, ওইদিকে যাবো না। আচ্ছা, মোহাম্মদপুরের আপনার বেশ কয়েকটা এলাকা আছে, ঢাকা হাউজিং একটা এলাকা আছে, ওই এলাকায় বাসা কতগুলো খালি গিয়ে দেখবেন, পার থেকেও বাসা ভাড়া নেয় না। যারা বাসা নিয়ে আছে তারা ওই এলাকা ছেড়ে দিতে চায়। ওখানে কি কি কাণ্ড কারখানা হয়, কিশোর গ্যাং কি কি করে, ঘরে ঘরে কি টাইপের উৎপাত করে, এগুলো আসলে আর বলার কিছু নেই। তারপরে মিরপুর এলাকা আছে, আমরা মিরপুর এলাকায় যারা থাকি তারা আমরা দেখেছি মিরপুরে এমন এমন এলাকা আছে যেটা আমাদের জন্য এক নিষিদ্ধ জায়গায়, অন্ধকার গলি, চলা যায় না। এরকম আরো অসংখ্য জায়গা আছে। এই যখন দেশের সিচুয়েশন, এবং আমার ধারণা যে রাজনীতির নেতারা, আগে তো একটা চেইন অফ কমান্ড ছিল, একটা কর্মী বাহিনী ছিল, কোনটায় অন্যায় করছে বস জানতো, গডফাদারে জানতো, গডফাদারের ইশারা ছাড়া কিছু হতো না। এখন পাড়ায় মহল্লায় এমন সিচুয়েশন তৈরি হয়েছে, আপনি খেয়াল করে দেখবেন যে ওই যে লোকে বলে না যে আগেই ভালো ছিলাম, কই ভালো ছিলাম জানেন? আগে রাজনৈতিক যারা মানুষ, বিএনপি এবং জামাতে ইসলামের লোকজন প্রচন্ড নির্যাতিত, অত্যাচারিত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তারা খুব বাজে অবস্থায় দিন কাটেছে, কিন্তু একেবারে ইন জেনারেল পাবলিক, রাতে চলতে ফিরতে, দরজা খুলে রেখে ঘুমাইতে, এগুলো মানুষের তত একটা সমস্যা হয়নি। কিন্তু এই জামানায় এসে যা দেখা যাচ্ছে, এই সিচুয়েশন কি এর আগে আপনারা, এই আওয়ামী লীগের 17 বছর, শুধু বলবো না, কেয়ারটেকার, এর আগে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন যেই সরকার ছিল 111 সরকার, সেই সরকারের 2 বছর, তার আগে খালেদা জিয়া সরকারের সময় এই ধরনের বিশ্রী অবস্থা দেখছেন? অন্তত র্যাব প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ঢাকার শহর, বড় বড় নগরীগুলিতে এই সিচুয়েশন তৈরি হয়নি। এক হাদিকে তো করেছে তা না, চট্টগ্রামে করেছে। রাজনীতি নেতারা এখন টেনশনে পড়ে গেছে, কে কোন দিক দিয়ে, কখন কোন দিক দিয়ে কার দিকে চিলে ঠোকর মারে। এবং চারদিকে এরকম একটা আলোচনা, আপনি যখন কোথাও কথা বলতে বসবেন, বলবেন যে ভাই এটা কি অবস্থা, এই দেশটার এটা কি বানাইলো? একটা আতঙ্ক, টেনশন, একটা এরকম কোমট একটা সিচুয়েশন। এইটার থেকে উদ্ধারের জন্য যথাযথ ব্যবস্থা নিবে, অপারেশন করবে, অস্ত্রগুলো উদ্ধার করে দেখাবে, সেটা তো কোনো লক্ষণ নাই। বরঞ্চ এইটা আর কিভাবে টেনশন মানুষকে দেওয়া যায়, আর কিভাবে প্যানিক দেওয়া যায়, সব দিক সবাই যেন একদম ব্যস্ত হয়ে গেছে। মানুষকে কিভাবে টেনশনে ফেলা যাবে, মানুষকে কেমনি দুশ্চিন্তায় ফেলা যাবে, মানুষকে কেমনে মানে ঘুম হারাম করা যাবে, এরকম সিচুয়েশন। আর ইলেকশন, এটা মনে হয় যে আরেক কেয়ামত আসার উপক্রম, মানে আরেক আপদায়া হাজির হয়েছে। ইলেকশন করতে হবে, ইলেকশন করতে হবে, ইলেকশন করবেন, আমরাও সবাই ইলেকশন চাই। কিন্তু এই ইলেকশন তো চাই না যে রক্তের খেলায়, সেটা যে ইলেকশন তফসিল ঘোষণার সাথে সাথে একটা সারা দেশে একটা আতঙ্কের চাদরে ঢেকে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।